সেভ করে ফেললাম। আমরা এটা একটা হাইড করে ফেলি। ওকে, এখন আমরা করবো স্ক্রিন তো দেখা যাচ্ছে নিশ্চয়ই। জি স্যার। স্যার। আমাদের স্ক্রিনে যে দেখা যাচ্ছে এই যে ডান দিকে এই 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 যে এই অংশটা F=K গুণন ডি। হ্যাঁ, এই স্কোয়ার ম্যাট্রিক্স যেটা, স্কোয়ার যে ব্র্যাকেট যেটা দেখতেছো, এইটা রিপ্রেজেন্ট করতেছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তারপর কার্লি ব্র্যাকেট যেটা দেখতেছো, এটা হচ্ছে একটা কলাম ভেক্টর, ডি কলাম ভেক্টর। আর এখানে এফ একটা কলাম ভেক্টর। কে এটাকে বলা হয় স্টিফনেস ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা 2x2 হতে পারে, 3x3, 4x4, স্কোয়ার ম্যাট্রিক্স সবসময় খেয়াল করো। আর ডি হচ্ছে কলাম। আমরা বলি নোড ওয়ান এর ডিসপ্লেসমেন্ট কত, এক্স ওয়াই জেড ইত্যাদি আছে না, কতদিন যে আলোচনা করছিলাম সেটা। নোডাল ডিসপ্লেসমেন্ট গুলি এই ডি ম্যাট্রিক্স দিয়ে আমরা নির্দেশ করি। তো আর এফ বলতে বোঝাচ্ছে লোড ভেক্টর। এইটাও তোমার কলাম ভেক্টর বা কলাম ম্যাট্রিক্স বলতে পারি আমরা। এটা হচ্ছে কি, প্রত্যেকটা নোডে কি পরিমাণ ফোর্স তুমি অ্যাপ্লাই করতেছো। হ্যাঁ, তো বলো তো দেখি ফাইনাইট এলিমেন্টের ফিল্ড ইকুয়েশন কোনটা? ডিসপ্লেসমেন্ট। ফিল্ড ভ্যারিয়েবল মানে হচ্ছে আননোন। আননোন কোনটা, মানে আমাদের কোনটা দরকার স্যার এখানে হচ্ছে আননোন তো ডিসপ্লেসমেন্টই। ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, নোডাল ডিসপ্লেসমেন্ট গুলি হচ্ছে আননোন। কিসের জন্য? ধর একটা স্ট্রাকচার আছে, সেইটার কিছু কিছু জায়গায়, আমরা কিছু জায়গায় গুলোকে পরে কনভার্ট করে দিব, যে নোডে তুমি লোড অ্যাপ্লাই করছো। যদি লোড এবং বাউন্ডারি কন্ডিশন তোমার ভালো মতো অ্যাপ্লাই করা হয়, তাহলে স্ট্রাকচারটার যে কোনো পয়েন্ট, যে কোনো নোডের ডিসপ্লেসমেন্ট গুলি তুমি এই ইকুয়েশন থেকে বাইর করে ফেলতে পারবা। ডি= কি হবে বলো তো দেখি? কে ইনভার্স গুণন এফ। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এটা আমরা চ্যাপ্টার 3-তে এটা ডেরাইভ করব ধাপে ধাপে। তো এটা জানা থাকা দরকার। ফাইনাইট এলিমেন্ট পড়ছো তো, পয়লা জিনিসটাই জিজ্ঞাসা করতে পারে যে স্ট্যাটিক অ্যানালিসিসের জন্য ফাইনাইট এলিমেন্ট ইকুয়েশনটা বলতো দেখি। তাইলে বলবা K D=F অথবা KQ=F। হ্যাঁ, কিউ বলতে ওই একই ডি দিয়ে বুঝায় নোডাল ডিসপ্লেসমেন্ট গুলি। এইটা হচ্ছে আমাদের আননোন। আর কে আর এফ যেগুলি আছে সেগুলি হবে নোন। তো যাই হোক, এখানে দেখো কি বলতেছে, ওয়ার্ক অর এনার্জি মেথড। ওয়ার্ক, এটা কিন্তু ওয়ার্কটাই এনার্জি। হ্যাঁ, এইভাবে পড়তে হবে, ওয়ার্ক অর, অথবা এই দুইটা ভিন্ন না। ওয়ার্ক অর এনার্জি মেথড, ওয়ার্ক মেথড, এনার্জি মেথড একই জিনিস বুঝাচ্ছে। তো এই বিষয়টা, আচ্ছা আমি এটা স্লাইড শোতে দিচ্ছি। স্লাইড শোতে দিলে অনেক সময় স্লো হয়ে যায়। যদি স্লো হয় তাহলে আমরা আবার এই ফর্মে চলে আসবো। হ্যাঁ, দেখো তো দেখি স্লো হয় কিনা। তোমাদের স্ক্রিনে কি আসে? জি স্যার, জি আসে। স্যার। ওকে, তাহলে আমরা এই ফর্মেই দেখবো। টু ডেভেলপ দ্য স্টিফনেস ম্যাট্রিক্স, এই যে এখানে যে কে যেটা দেখতেছো না, সেটাই হচ্ছে আমাদের স্টিফনেস ম্যাট্রিক্স, সরায় নেই। তো এইটা বার করাটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। ওয়ান ডাইমেনশনাল এলিমেন্টের জন্য দেখবো একরকম, টু ডাইমেনশনাল এলিমেন্ট ডিগ্রি অফ ফ্রিডমের উপর ভিত্তি করে দেখবে যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্টিফনেস ম্যাট্রিক্স আসতেছে। তো টু ডেভেলপ দ্য, এটা হচ্ছে অন্যতম জটিল একটা কাজ। আমরা করি কি, একটা স্ট্রাকচারকে এলিমেন্টে ভাগ করি, আবার এই এলিমেন্ট গুলিকে আবার করি কি আমরা অ্যাসেম্বল করি পুরো ম্যাথমেটিক্যাল মডেলটা দাঁড় করানোর জন্য। স্টিফনেস ম্যাট্রিক্স বার করাটা হচ্ছে আমাদের প্রাইমারি টার্গেট।
to develop the stiffness matrix and equations for 2 and 3 dimensional elements বলতেছে ইকুয়েশন বলতে এই জিনিসটাই বলতে পারো এখানে 2 and 3 dimensional বলতেছে তো আগের দিনে 2 and 3 dimensional এলিমেন্টের জন্য ফাইনাইট এলিমেন্ট বার করতো এখন আর বাকিগুলি 1 dimensional বার প্রবলেম তারপর ট্রাস এগুলোর জন্য ডাইরেক্ট স্টিফনেস মেথড ইউজ করতো আর এখন সবগুলোই যত এখানে শুধু 2 and 3 dimensional না 1 dimensional বা এখানে বলতে পারি যে ইকুয়েশনস ফর এলিমেন্টস 2 and 3 dimensional ভুলে যেতে পারো যে অল কাইন্ড অফ এলিমেন্টস সেটাই হবে ইট ইজ মাচ ইজিয়ার টু অ্যাপ্লাই এ ওয়ার্ক অর এনার্জি মেথড তো আরো অনেক পদ্ধতি আছে ভ্যারিয়েশনাল অ্যাপ্রোচ যেমন ধরো গ্যালারকিন লিস্ট স্কোয়ার তো সেইগুলি আছে সেগুলি আমরা জাস্ট কিছু আইডিয়া নিব কিন্তু একটা নির্দিষ্ট মেথড ইউজ করতে হয় সবগুলি একসাথে পারা যায় না তো the principle of virtual work using virtual displacements, the principle of minimum potential energy and Castigliano's theorem are methods frequently used for the purpose of derivation of element equations. এই গেল প্রাথমিক কথা আমরা যেমন ধরো আমি আমার আন্ডারগ্রেডে তো না মাস্টার্সে the principle of virtual work এই পদ্ধতি পড়ছি তো এখন প্রিন্সিপাল অফ মিনিমাম পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে সবচেয়ে সহজ বোঝার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি The principle of virtual work is applicable for any material behavior, whereas the principle of minimum potential energy and Castigliano's theorem are applicable only to elastic materials. সবসময় খেয়াল করো আমরা তো লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়াল সলিডের জন্য পড়তেছি তাই না তো তুমি যদি ভার্চুয়াল ওয়ার্ক মেথড করো যত রকমের আছে সবগুলোর জন্য অ্যাপ্লাই করা যায় কিন্তু আমাদের দরকার হচ্ছে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালিসিস ফর সলিড সেটার জন্য আমরা প্রিন্সিপাল অফ মিনিমাম পোটেনশিয়াল এনার্জি পড়তে পারি কোনো সমস্যা নেই Furthermore, the principle of virtual work can be used when a potential function does not exist. However, all three principles yield identical element equations for a linear elastic materials. Final form হচ্ছে কি আমাদের স্টিফনেস ম্যাট্রিক্সটা দরকার তো যেই পদ্ধতিতেই যাও না কেন দেখবা যে ফাইনালি পৌঁছেছো এই একই জায়গায় তো কোন পদ্ধতিতে যাচ্ছ সেটা আসলে ডিপেন্ড করে টিচারের ইসের উপর এইখানে বলতেছে thus which method to use for this kind of material in structural analysis material method is largely a matter of convenience and personal preferences তো আমরা আমাদের এই যদি হয় matter of convenience and personal preference তাহলে প্রিন্সিপাল অফ মিনিমাম পোটেনশিয়াল এনার্জি এইটাই আমরা নিতে পারি কিসের জন্য probably the best known of the three energy methods mentioned here in detail where it will be used to derive the spring and bar element equations এটা এই অংশটুকু ছিল একটা বইয়ের আর এই অংশটুকুটা হচ্ছে আমরা যে বইটা ফলো করি সেটার জন্য তো এটার জন্য এইভাবে বলছে যে দেখো এখানে বলছে যে স্প্রিং আর বার এলিমেন্ট ইকুয়েশনস we will further generalize মানে একই এই স্প্রিং আর বার এলিমেন্টের যে ইকুয়েশন গুলি আমরা যে ডেরাইভ করব চ্যাপ্টার 3 তে সেইটারই জেনারেলাইজ ফর্মে generalize the principle and apply it to the beam elements in chapter 8 and to the plane stress element in chapter 5 plane stress plane strain এটা হচ্ছে 2 dimensional and 7 তারপরে আছে অন্যান্য এলিমেন্ট যেমন ধরো চ্যাপ্টার 8 এর সম্ভবত পড়ানো হয় 3 dimensional element টেট্রাহেড্রাল এলিমেন্ট ফর্মুলেশন পড়ানো হবে তো সেইটারই আবার হচ্ছে কি বলে এক্সটেনশন জেনারেলাইজড এক্সটেনশন হচ্ছে
2 ডাইমেনশনাল যে প্লেন স্ট্রেস প্লেন স্ট্রেন সেটারই এক্সটেনশন হচ্ছে 3 ডাইমেনশনাল টেট্রাহেড্রাল এলিমেন্ট বলতে পারো। আর আমরা তারপরে আইসোপ্যারামেট্রিক ফর্মুলেশন যদি ইউজ করি, হ্যাঁ, আইসোপ্যারামেট্রিক ফর্মুলেশন না, এটাকে বলা হয় নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন যদি ইউজ করি তাহলে আমরা পৌঁছায় যাব তোমার হেক্সাহেড্রাল এলিমেন্টে। আর প্লেন স্ট্রেস প্লেন স্ট্রেইন এইগুলি ট্রায়াঙ্গুলার এলিমেন্ট যেগুলি, সেটা তো আমাদের ইউজুয়াল পদ্ধতিতেই যাবে। আর নাইলে আরেকটা ভ্যারিয়েশন আছে ট্রায়াঙ্গুলার এলিমেন্ট, এটা একটা সহজ এলিমেন্ট। আমরা দেখব যে এই অ্যাভারেজ পুরো এলিমেন্টে একটাই আমরা স্ট্রেইন পাবো, একটাই স্ট্রেস পাবো। আর এটাকে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করলে একটা এলিমেন্টে 4টা পয়েন্টে আমরা ডিসপ্লেসমেন্ট বার করতে পারবো। ডিসপ্লেসমেন্ট না, এটাকে বলা হয় স্ট্রেইন, তারপর হচ্ছে স্ট্রেস। তো এটাকে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন পদ্ধতিতে আমরা বার করতে পারি। তো এইটার এক্সটেনশন হচ্ছে হেক্সাহেড্রন। ট্রায়াঙ্গুলার এলিমেন্টের এক্সটেনশন হচ্ছে কি? ট্রায়াঙ্গুলার এলিমেন্টের এক্সটেনশন হচ্ছে টেট্রাহেড্রন, হ্যাঁ। আর কোয়াড্রিল্যাটারাল এলিমেন্টের এক্সটেনশন হচ্ছে হেক্সাহেড্রন। এটা খেয়াল রাখবা। খুব বেশি খেয়াল রাখার দরকার নেই, আমরা তো ওইগুলিতে যাবই। আরে মুভ করে না, হ্যাঁ। এখন নতুন একটা জিনিস তোমাদের সাথে আলোচনা করা, পোটেনশিয়াল এনার্জি ইন স্ট্রাকচারাল সিস্টেমস। এই আইডিয়াটা কি তোমাদের এখন পর্যন্ত সামনে আসছে? তোমরা জানো কিছু পোটেনশিয়াল এনার্জি? আচ্ছা, একটু পড়ে নিই, চ্যাটে 2টা আসছে। 10, ঠিক আছে। তাহলে নতুন ভাবে কি তোমাদের কাছে ইন্ট্রোডিউস করতেছি আইডিয়াটা। খুবই ইন্টারেস্টিং আইডিয়া। In the remainder of this chapter, we are concerned with the use of certain forms of energy to study the static behavior of structures. Certain forms of energy. To clarify the principles involved, we consider only those forms of energy which ordinarily are significant in structural behavior. অনেক ধরনের এনার্জি তো ইনভলভ থাকে, কিন্তু আমরা কনসার্ন থাকবো কিসে? স্ট্রাকচারের ডিফরমেশন বা ডিফরমেশনই বলতে পারো, সেইটার জন্য যে এনার্জিগুলি কি রাখতে পারে, এফেক্ট রাখতে পারে বা এফেক্ট আছে, শুধুমাত্র সেইগুলির। অন্য ধরনের লোড যেগুলির এই সংক্রান্ত স্ট্রাকচারাল কি জানি বলে, এই ডিফর্ম যে করলো, এটার সাথে খুব বেশি রিলেটেড না, এইগুলি আমরা বাদ দিব। কিভাবে? Thus, unless noted otherwise, we assume that on the application of loads, elements of a structure are displaced infinitesimally slowly and adiabatically from their undeformed configuration to the deformed configuration. এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে এই ডিসপ্লেসমেন্ট যেগুলি বা ডিফরমেশন যে হবে খুব স্লোলি হবে, এই ইনফাইনাইটেসিমালি স্লোলি বলতেছে। আর অ্যাডিয়াবেটিক্যালি বলতে কি বোঝা যাচ্ছে? এই মাস আর হিট যেটা, এটা ট্রান্সফার হবে না, বা এগুলি আমাদের দরকার নাই, হিট ট্রান্সফার রিলেটেড না। We neglect, in other words, the small change in kinetic energy. Static analysis তো small change in kinetic energy আমরা ইগনোর করব, and the small change in thermal energy which occur in the deformation process, সেটাও আমরা ইগনোর করব। We are naturally concerned with the forms of energy indicative of the nature of the forces which possesses the capacity to do the work
তার মানে ওই যে ডিফরমেশন হওয়ার জন্য যেই ফর্ম অফ এনার্জি গুলির এফেক্ট আছে শুধুমাত্র সেগুলি আমরা বিবেচনা করব। ফর স্ট্রাকচারাল সিস্টেমস বলছে ক্লাসিফাইও হয় these forces as being either external such as loads or internal as represented by stresses and stress resultants। তো এই পর্যন্তই। হ্যাঁ, তার মানে হচ্ছে কি আমাদের এক্সটার্নাল ফোর্স থাকবে, আর হচ্ছে কি এক্সটার্নাল ফোর্স দেওয়ার ফলে ইন্টারনালি কি হবে, রেজিস্ট করার জন্য স্ট্রেস, তারপরে স্ট্রেস রেজাল্টেন্ট যেগুলি আছে, হ্যাঁ, সেইগুলি হবে, স্ট্রেসের কারণে স্ট্রেইন ইত্যাদি আর কি। তো স্ট্রেস স্ট্রেইন রিলেটেড যে ইগুলি আছে, মানে স্ট্রেস রিলেটেড বলতে পারো, ডিফরমেশন রিলেটেড বলতে পারো। আমরা যদি ফিল্ড ভেরিয়েবলে চলে যাই তো ডিফরমেশন হবে, ডিফর্ম করবে। আর এক্সটার্নালি হচ্ছে কি তুমি লোড অ্যাপ্লাই করবা। তো লোডের ইকুইভ্যালেন্ট হচ্ছে স্ট্রেস, তো এটার জন্য লোড বা প্রেসার যেটা বলো ইকুইভ্যালেন্ট হচ্ছে স্ট্রেস, তো এটার জন্য বলছে এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল ফোর্স। এই দুইটা জিনিস আমরা বিবেচনা করব শুধুমাত্র। আর ওই যে যেটা বলতেছি আমরা কাইনেটিক, স্মল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, স্মল চেঞ্জ ইন থার্মাল এনার্জি, এইগুলি আমরা কনসিডারেশনে আনবো না। Thus, within the limits of our initial assumptions, the total energy of a deformable system is the sum of the potential energy of the external and internal forces. আমরা দেখবো যে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি থাকতেছে, এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল ফোর্স। তো কাইনেটিক এনার্জি তো আমরা বাদ দিলাম, যে স্ট্যাটিক এনার্জি বলতেছি। নেক্সটে কি আসতেছে? এখন এই কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম আছে, এগুলি জরুরি। একটা হচ্ছে কনজারভেটিভ সিস্টেম। তো কনজারভেটিভ সিস্টেম বলতে কি বোঝায়? রিভার্সিবল, ফ্রিকশনলেস সিস্টেম, সেটাকেই কনজারভেটিভ সিস্টেম বলে। কনজারভেশন অফ এনার্জি ফর কনজারভেটিভ সিস্টেম। টোটাল এনার্জি আমরা জানি ইকুয়াল টু হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি প্লাস আরো অনেক কিছু আছে। তো ব্রডার সেন্সে শুধুমাত্র আমরা কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি নিতে পারি। আর যদি ভেলোসিটি, ইফ কাইনেটিক এনার্জি হুইচ ইনক্লুডস মোশন, ভেলোসিটি আমরা বলতে পারি ইজ জিরো, তাহলে কি হয়ে যাবে? টোটাল এনার্জি হয়ে যাবে। শুধুমাত্র আমরা কনসিডার করতেছি পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, আমরা শুধুমাত্র এইটার কথাই বলবো, যে এটা কিন্তু অ্যাজাম্পশন। হ্যাঁ, এইটা কিন্তু আবার ওই যে ওই টোটাল এনার্জি অফ এ সিস্টেম সেটার সাথে মিক্স করবো না। আমরা ধরতেছি যে স্ট্রাকচারাল ডিফরমেশন, এটা আমরা বার করার জন্য আমরা একটা স্ট্রাকচারের কোন এনার্জিটা টোটাল এনার্জি হিসাবে কনসিডার করতে, শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে তোমার স্ট্যাটিক কেসের জন্য। তো ফর স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, কিন্তু এই ক্ষেত্রে তো টোটাল এনার্জি চেঞ্জ হবে না। আমরা তো ধরতেছি যে টোটাল এনার্জি পোটেনশিয়াল এনার্জি সমান, কিন্তু স্যার না ওটা ধরো না, আমরা ধরতেছি শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জিটা কনসিডার করতেছি। একটা স্ট্রাকচারের টোটাল পোটেনশিয়াল এনার্জি কত, শুধু সেটা। এই ইন টোটাল ওই স্ট্রাকচারটার টোটাল এনার্জিটা কত সেইটা না, উল্টাভাবে বলতে পারি আমরা এই ইকুয়েশনটাকেও, অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউ যদি বলি, তো আমরা বলতে পারি এই সিস্টেমের টোটাল পোটেনশিয়াল এনার্জি কত। হ্যাঁ, টোটাল পোটেনশিয়াল এনার্জি কত। আর আমরা বলতে পারি যে আচ্ছা টোটাল পোটেনশিয়াল এনার্জি কত, এটা যদি বার করতে হয় তাহলে কাইনেটিক এনার্জি বা অন্যান্য ফর্ম অফ এনার্জি গুলি কি, আমরা বলতেছি আপাতত এগুলি আমরা ইগনোর করতেছি। বুঝতে পারছো? স্ট্যাটিক অ্যানালিসিসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইগনোর করতেছি, আর স্ট্রাকচারাল অ্যানালিসিসের জন্য অন্যান্য ফর্মের যে এনার্জি গুলি আছে, ম্যাগনেটিক, ফ্লাক্স ইত্যাদি আরো কত ফর্মের এনার্জি আছে না, ওগুলি আমরা টোটালি ইগনোর করতেছি। এটাই হইতেছে কেস। আমার সাথে যাও, তারপর একটু পরে গেলে ব্যাপারগুলি আরো বুঝতে পারবা। নেক্সট, তো অ্যাডিয়াবেটিক প্রসেস কি সেটা তোমরা জানোই। হ্যাঁ, এনার্জি এটা হচ্ছে কি হিট আর ম্যাটার ট্রান্সফার হবে না। হ্যাঁ,
তারপরে দেখো, হ্যাঁ, কনজারভেটিভ সিস্টেম তো আছেই। তো টু মোস্ট নোটেবল কনজারভেটিভ, এইগুলি জাস্ট একটুখানি তোমাদের ফিজিক্সের যা পড়ছিল এখান থেকে একটুখানি আইডিয়া আবার রিফ্রেশ করতেছি, এই কয়েকটা লাইন। The two most notable conservative systems are gravitational and electric fields. Electric fields বাদ দেই। With gravity, for example, the gravitational potential energy acquired or lost by a mass depends only on the difference between heights, or between distances from the origin of the forces, এই গেল, and not on the path taken to get from one state to the other. হ্যাঁ, আর contrast a system with a system involving friction in which the work done to get between states does depend on the path taken। মানে একটা হচ্ছে কনজারভেটিভ সিস্টেমে তোমার ফ্রিকশন নাই, রিভার্সিবল প্রসেস। ফ্রিকশন না থাকা মানেই তো রিভার্সিবল হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে ইনভলভ ফ্রিকশন। তারপরে আরো দুইটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া আছে যেটা তোমরা আগে পড়োনি, আমরা এখন ইউজ করব। বাউন্ডারি কন্ডিশনস। বাউন্ডারি কন্ডিশনসকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে এসেনশিয়াল আর একটা হচ্ছে নন এসেনশিয়াল। ইন ফাইনাইট এলিমেন্ট মেথড আমাদের দরকার হচ্ছে essential boundary condition. Essential boundary conditions are prescribed values of nodal DOF। DOF মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। হ্যাঁ, তো essential boundary condition কোনগুলি? ডিসপ্লেসমেন্ট আর স্লোপ। ফর এক্সাম্পল, ফর বিম অ্যানালিসিস দ্য ভার্টিক্যাল ডিফ্লেকশন, এটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা যেতে পারে, এইখানে আমরা যেটা লিখছি, অ্যান্ড দ্য স্লোপ। হ্যাঁ, তো বলতে পারো যে ক্যান্টিলিভার বিমের বাম প্রান্তে কি হচ্ছে, এটা তো ফিক্সড এন্ড, তো এটা ভার্টিক্যাল ডিফ্লেকশনও নাই আর স্লোপ নাই। স্লোপকে ডাব্লিউ কমা এক্স মানে ডেল স্কোয়ার ডাব্লিউ বা ডেল ডেল ডাব্লিউ বাই ডেল এক্স আর কি, সেটাকে নির্দেশ করতেছে। এই দুইটাই জিরো। এইগুলি হচ্ছে এসেনশিয়াল মানে স্লোপ আর ডিসপ্লেসমেন্ট বাউন্ডারি কন্ডিশন, যেগুলি সেগুলিকে বলবো আমরা এসেনশিয়াল বাউন্ডারি কন্ডিশন। আর নন এসেনশিয়াল বাউন্ডারি কন্ডিশন কি? এই যে যেমন ধরো ডেল স্কোয়ার ডাব্লিউ বাই ডেল এক্স স্কোয়ার, ডেল কিউব ডাব্লিউ বাই ডেল এক্স কিউব, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের যে এক্সপ্রেশন গুলি। তো এই বাউন্ডারি কন্ডিশন বা নোডাল ডিগ্রি অফ ফ্রিডম যেগুলি আছে, আদার দেন দি ইউজুয়াল নোডাল ডিগ্রি অফ ফ্রিডম, এটা নোডাল ডিগ্রি অফ ফ্রিডম না। আমরা এই যে এই কোয়ান্টিটি ডেল স্কোয়ার ডাব্লিউ বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার ডাব্লিউ ডেল কিউব ডাব্লিউ বাই ডেল এক্স কিউব, তো এইগুলি হচ্ছে নন এসেনশিয়াল বাউন্ডারি কন্ডিশন। এই বাউন্ডারি কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব না, আমরা শুধুমাত্র অ্যাপ্লাই করব এসেনশিয়াল বাউন্ডারি কন্ডিশন। খেয়াল থাকে যেন। অ্যান্ড অ্যাডমিসিবল কনফিগারেশন, এটা গেল আরো একটা ইম্পর্টেন্ট আইডিয়া। এটা বলতে কি বোঝায়? এনি in any configuration that satisfies internal compatibility and essential boundary conditions. Admissible configuration আমরা বলতে পারি, possible configuration আমরা বলতে পারি বুঝার সুবিধার জন্য। তো ধরো এই এই একটা ক্যান্টিলিভার বিম আছে, এখানে একটা লোড দিছে তুমি পি, তো লেন্থ তো এইটাই, ভার্টিক্যাল ডিফ্লেকশন এই জেড অ্যাক্সিস বরাবর, ভার্টিক্যাল ডিফ্লেকশন আমরা ডাব্লিউ বলতে পারি। তো হইল কি, এইখানে দেখো একটা দুইটা, এই ভাঙ্গা নিয়ে বলতে পারো যে এইটা হচ্ছে একটা কনফিগারেশন, মানে এই লোড দেওয়ার ফলে আমরা বলতে পারি যে এই ভাবেও তার ফাইনাল পজিশনটা দাঁড়াইতে পারে। তারপরে যেমন ধরো এই যে ডটেড লাইন আছে এই নিচের দিকে নামলো, এইটাও হইতে পারে, আবার পসিবিলিটি এইরকম হইতে পারে। এখন বলো তো ইনঅ্যাডমিসিবল বা অ্যাডমিসিবল কনফিগারেশন কোনটা? অ্যাডমিসিবল বা পসিবল কনফিগারেশন কোনটা?
আমরা বলতেই পারি যে এই রকম ভাঙ্গা, মানে এখানে দেখো এটা উপরের দিকে উঠে গেছে না, ফিক্সড বাউন্ডারি কন্ডিশন যেটা, সেটা কি ফুলফিল করতেছে? ভার্টিক্যাল ডিফ্লেকশন এখানে জিরো হওয়ার কথা না, কিন্তু এটা কি হয়েছে? এটা পজিশন লোড দেওয়ার পরে এইদিকে উঠতে পারবে? তার মানে এইটা তো পারবে না। তো এই যে পজিশন আবার এখানে ভাঙা যাক কন্টিনিউয়াস এটার পরে, তো এখানে আবার দেখো স্লোপও আছে, তাই না? এইখান থেকে যদি নাও, এখানে স্লোপ আছে, তার মানে এসেনশিয়াল বাউন্ডারি কন্ডিশন যে দুইটা ছিল দুইটা ফুলফিল করেনি, তাহলে এটা হবে ইনঅ্যাডমিসিবল কনফিগারেশন। আর এইটা যদিও দেখে মনে হইতেছে যে এইটাই হবে, কিন্তু ওই যে এসেনশিয়াল বাউন্ডারি কন্ডিশন বলছে, এসেনশিয়াল বাউন্ডারি কন্ডিশন যদি ফুলফিল করে তাইলেই তুমি অ্যাডমিসিবল কনফিগারেশন পাবা। তার মানে এইটা আর এইটা, এই দুইটাই অ্যাডমিসিবল কনফিগারেশন। এই দুইটার ক্ষেত্রে এসেনশিয়াল বাউন্ডারি কন্ডিশন কি ছিল? লেফট এন্ডে ডিফ্লেকশন আর স্লোপ জিরো হবে। তাই হচ্ছে, ক্লিয়ার হয়েছে? স্যার অ্যাডমিসিবল কনফিগারেশন তো আরেকটা কন্ডিশন ছিল না, যে ইন্টারনালাইজড কম্পার্টমেন্ট, ওটা কিভাবে, ওটার মানে কি বোঝাচ্ছে স্যার? কম্পার্টমেন্ট না স্যার, ওই যে একটু আগের স্লাইড, মানে আগের এই যে স্যার ওখানে কম্প্যাটিবিলিটি, ইন্টারনাল কম্প্যাটিবিলিটি স্যার, এই যে এই জিনিসটা। internal compatibility satisfies internal compatibility. internal compatibility মানে হচ্ছে যেমন ধরো এইখানে ভাঙ্গা তো সম্ভব না, এরকম হওয়া সম্ভব, এটার কথা বলছে আর কি। হুম, জি স্যার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ স্যার। একটু আবার দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, এটা আপার লাইনটা দেখার জন্য এখানে আসি। The total potential energy pi of a structure, ওই যেটা বলতেছি এখন আমরা, টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ এ স্ট্রাকচার। তো টোটাল এনার্জি, এই জিনিসটা একটুখানি টার্মটা একটু খারাপ লাগে, তো মানে একটু কনফিউজ হয়। তো তো কোনো কোনো বইয়ে টোটাল এনার্জি দেয়, কিন্তু আসলে হবে টোটাল পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, জিনিসটা খেয়াল করবা যে টোটাল পোটেনশিয়াল এনার্জি পাই অফ এ সিস্টেম বা অফ এ স্ট্রাকচার। তো আমরা এই টার্মটা ইউজ করতে পারি মোর, কি বলে, আমাদের উইল মেক সেন্স। তো টোটাল পোটেনশিয়াল যে পাই অফ স্ট্রাকচার, আবার চলে যাই, ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট। আপাতত এই ডিসপ্লেসমেন্টের টার্মে যে আমরা প্রকাশ করব, এটা তো আর আমি দেখাইতে পারতেছি না, পরে যখন আসবো ইকুয়েশন গুলিতে তখন দেখাবো। হ্যাঁ, ইন দ্য, খেয়াল করবা যে আমাদের পোটেনশিয়াল এনার্জি, একটা স্ট্রাকচারের টোটাল পোটেনশিয়াল এনার্জি যেটা আছে সেইটাকে আমরা এক্সপ্রেস করতে পারবো নোডাল ডিসপ্লেসমেন্ট গুলির সাপেক্ষে। এই জিনিসটা আপাতত মাথায় রাখো। ইন দ্য ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশন দিস উইল জেনারেলি বি nodal displacements, ওই কথাই, when pi is minimized with respect to these displacements, equilibrium equation result। এই যে কথাটা বললাম, when pi is minimized with respect to these displacements, equilibrium equation result, এইটাকে বলা হয় প্রিন্সিপল অফ মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। অনেক ইসের পরে, রিসার্চের পরে এই প্রিন্সিপলটা বার করা হলো। তো কি, কোনো একটা স্ট্রাকচারের আমরা টোটাল পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন আমরা বার করতে পারি, পারলাম। তো এই যে লোড তুমি অ্যাপ্লাই করছো, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করছো, এখন এই যে আমরা এখানে দেখছি না, তো এই পজিশনটার জন্য একটা পোটেনশিয়াল এনার্জি ভ্যালু পাইবা, এই পজিশনটার জন্য একটা টোটাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন পাইবা, মানে ভ্যালু পাইবা, আর এইটার জন্য একটা ভ্যালু পাইবা। এখন যেই কনফিগার, এটা কিন্তু অবশ্যই ইন্টারনাল যেইটা আছে এটা তো অবশ্য ইনঅ্যাডমিসিবল, তো ইনঅ্যাডমিসিবল তুমি বাদ দাও। ধরো এইটা আছে, এইটা আছে, মাঝখানে আরো কয়েকটা তুমি দিলা, হ্যাঁ, আরো কয়েকটা পজিশন, ধরো এইখান দিয়ে একটা দাগ দিলা, আবার এইখান দিয়ে আর একটা দাগ দিলা, আবার এই আরো পজিশন, বিভিন্ন পজিশন তুমি দিলা, কিন্তু অতি অবশ্যই এইগুলি অ্যাডমিসিবল কনফিগারেশন হতে পারে, হইতে হবে।
এখন এই যে এই যে কতগুলি তুমি এই পসিবল কনফিগারেশন পাইতেছো না, তার মধ্যে তাহলে কোনটা হবে ইকুইলিব্রিয়াম পজিশন এই লোডের জন্য? যদি তোমার আহ, যেই কনফিগারেশন, আমরা বলতে পারি যেই কনফিগারেশনে এই টোটাল পোটেনশিয়াল এনার্জিটা তুমি মিনিমাম পাইবা, মিনিমাম সবচেয়ে কম পাইবা, সেইটাই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম কনফিগারেশন। ওই অবস্থাতে আইসেই সেই স্ট্রাকচারটা রেস্ট নিবে বা ইকুইলিব্রিয়ামে থাকবে। বুঝতে পারছো তো? খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই 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 যে কয়েকটা কথা, অফ অল দ্য জিওমেট্রিক্যালি পসিবল বা অ্যাডমিসিবল কনফিগারেশন, হ্যাঁ, কি সুন্দরভাবে বলছে না, অফ অল দ্য জিওমেট্রিক্যালি পসিবল শেপস that a body can assume, the true one corresponding to the satisfaction of stable equilibrium of the body is identified by a minimum value of the total potential energy. তুমি আমি যদি পরীক্ষায় দেই যে এই প্রিন্সিপাল অফ মিনিমাম পোটেনশিয়াল এনার্জিটা বলো তো দেখি, রাইট ডাউন, তখন কিন্তু তুমি তোমার নিজের ভাষাতেই সুন্দর করে যেটা বুঝছো সেটা দিতে পারবা। মানে মুখস্থ করে দেওয়ার দরকার নেই। স্যার আমাদের কি তাহলে অ্যাডমিসেবল কনফিগারেশন থাকতে হবে মিনিমাম পটেনশিয়াল এনার্জির জন্য? অবভিয়াসলি তোমার অন্য কনফিগারেশনে যদি তোমার একটা ভ্যালু পাইলা তুমি অনেক কম, কিন্তু কথা হচ্ছে সেটা তো সে ইতে কি জানি বলে ইনঅ্যাডমিসেবল, মানে ওটা তো পসিবল না, তাহলে ওর কি লাভ হলো? না। আচ্ছা। হ্যাঁ, ওই দিকে যাওয়াই যাবে না, মানে ইনঅ্যাডমিসেবল কনফিগারেশন তো আমরা বিবেচনাই করবো না। আমরা আমাদের বিবেচনা পয়লাই হচ্ছে কি এই বাউন্ডারি কন্ডিশন গুলি ফুলফিল করতে হবে। বাউন্ডারি কন্ডিশন যদি ফুলফিল না করে তার রেজাল্ট তো ভিন্ন কনফিগারেশনে চলে যাবে। বুঝছো? জি স্যার। ওইটা আমাদের ইন্টারেস্ট, ওই দিকে আমাদের ইন্টারেস্ট নেই। আমাদের ইন্টারেস্ট হচ্ছে যেই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করছো, যেই লোড তুমি অ্যাপ্লাই করছো, সেই শুধুমাত্র সেইটার জন্য যে অ্যাডমিসিবল কনফিগারেশন হবে সেইগুলোর মধ্যে যেইটা নাকি তোমার মিনিমাম ভ্যালু অফ টোটাল পোটেনশিয়াল এনার্জি দিবে, সেইটাই হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন অফ দ্যাট বডি। ক্লিয়ার? জি স্যার। This principle has nothing to do with conservation of energy, মানে টোটাল এনার্জি আমরা যেই করতেছি যে এইটার কত এনার্জি হইলো, এই যেটা নাকি চেঞ্জ হয় না, বলে না যে এই এনার্জি হইতেছে কনস্ট্যান্ট, ওই দিকে কিন্তু যাওয়ার দরকার নেই, আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা ওই ইকুইলিব্রিয়াম রাখার জন্য এই এই যে একটা কি বলে কনসেপ্ট বলতে পারো, যে একটা বিল্ড আপ করলাম, সেটা হচ্ছে কি একটা স্ট্রাকচারের টোটাল পোটেনশিয়াল এনার্জি। টোটাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন থাকবে, নোডাল ডিসপ্লেসমেন্টের সাথে থাকবে, তারপরে আমরা বলবো কি আচ্ছা এই তো টোটাল পোটেনশিয়াল এনার্জি পাইলাম, তো এইটার মিনিমাম ভ্যালু যখন আমরা পাবো তখন ওই স্ট্রাকচারটা আসলে ওই লোডিং এর জন্য, বাউন্ডারি কন্ডিশনের জন্য ওই পজিশনে পৌঁছাবে। এই আইডিয়াটা দিয়েই দেখবা যে আমরা স্ট্রাকচারাল অ্যানালিসিস করে ফেলতেছি। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা, প্রিন্সিপাল টোটাল পোটেনশিয়াল এনার্জি আর হচ্ছে প্রিন্সিপাল অফ মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, এই দুইটা। তো এখন বলতে পারো আচ্ছা তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনের কথা যে আমরা বলতেছিলাম সেটা কি? এটা এখানে দেওয়া আছে, টোটাল পোটেনশিয়াল এনার্জি পাই ইজ ইকুয়াল টু স্ট্রেন এনার্জি প্লাস ওয়ার্ক পোটেনশিয়াল, এভাবে ডিফাইন করা হলো। একদম ভালো মতো এই জিনিসটা মাথার ভিতর ঢুকায় না, অন্য কোনো কিছু এটার ভিতর যেন না আসে। তো টোটাল পোটেনশিয়াল এনার্জি আমরা কিভাবে ডিফাইন করতেছি, এটা হচ্ছে কি এই টোটাল পোটেনশিয়াল এনার্জিকে আমরা সবসময় পাই বলবো, সাধারণত পাই বলে, কোনো কোনো বইতে আমি পিও দেখছি। তো এটা হচ্ছে কি স্ট্রেন এনার্জি প্লাস ওয়ার্ক পোটেনশিয়াল। ওয়ার্ক পোটেনশিয়াল আমরা বলতে পারি এক্সটার্নাল যে ফোর্স গুলি সেইটার capability of doing work, আর স্ট্রেন এনার্জি হইতেছে ইন্টারনাল ফোর্স, বলতে পারো যে এক্সটার্নাল ওয়ার্ক আর ইন্টারনাল ওয়ার্ক, এইভাবে বলতে পারো, কিন্তু সরাসরি না। মানে স্ট্রেন এনার্জি হইতে স্ট্রেসের ফর্মে, স্ট্রেস স্ট্রেইনের ফর্মে যে এনার্জিটা আসবে ইন্টারনাল, সেইগুলোকে বলে ইন্টারনাল ফোর্স, যেটা সেটা হচ্ছে স্ট্রেস, তো সেই ফর্মে যেটা আসে সেটা হচ্ছে স্ট্রেন এনার্জি। আর ওয়ার্ক পোটেনশিয়াল হচ্ছে
এক্সটার্নাল ওয়ার্ক বলতেই বুঝায় কি যে এই ফোর্স গুণন ডিসপ্লেসমেন্ট। ফাইনাইট এলিমেন্টে কি কি ধরনের ফোর্স আছে বলো তো দেখি, এ পর্যন্ত আমরা যে কনসিডারেশন করছিলাম। 3 টাইপ স্যার। হ্যাঁ, কি কি এগুলি? ওটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফোর্স, এরপর হচ্ছে যে পয়েন্ট ফোর্স, আর একটা হচ্ছে ট্রাকশন ফোর্স। ডিস্ট্রিবিউটেড ফোর্স যেটা, সেটাকেই বলা হয় ট্রাকশন ফোর্স। আর একটা হচ্ছে Sir, বডি body ফোর্স, force আর সেলফ একটা। Body force, হ্যাঁ, জি গুড। স্যার। আর একটা হচ্ছে পয়েন্ট লোড। তো এটা টোটাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনে এই পর্যন্তই থাকবে। কিন্তু যখন আমরা আবার ফাইনাইট এলিমেন্টের এক্সপ্রেশনে চ্যাপ্টার 3-তে ডিটেইলে যাব, তখন আবার দেখবে যে এই জিনিসগুলিকেও মানে দুইটা জিনিস যেটা আছে, ট্রাকশন ফোর্স আর বডি ফোর্স, এইগুলিকেও আমরা নোডাল ফোর্স বা নোডাল লোড হিসেবে কনভার্ট করে ফেলবো। তখন শুধুমাত্র নোডাল লোড হিসেবেই থাকবে। কোন স্ট্রাকচারে লোড বলতে বুঝাবে কি, নোডে নোডে কি পরিমাণ লোড পড়তেছে, নোডাল লোড। হ্যাঁ, তো নোডাল লোড, তারপরে রেজাল্টেন্ট আসবে, মানে রেজাল্ট আসবে কি, nodal displacement. Strain energy is the capacity of internal forces or stresses to do work through deformation strains in the structure. Work potential is the capacity of forces such as body force, surface traction forces, and applied nodal forces to do work through deformation of the structure. Applied nodal forces ইন টোটাল দেখবো যে বডি ফোর্সকেও আমরা কনভার্ট করতেছি, ট্রাকশন ফোর্সকেও আমরা এই নোডাল লোডেই কনভার্ট করবো। লোগান আমরা ওনার ডেরি লোগান ওনার বইও আমরা ফলো করব, ওইখানে দেয়া আছে আর কি লাইনটা। এখন এই যে একটা কনসেপ্ট আমরা পাইলাম, প্রিন্সিপল যেটা প্রিন্সিপল অফ মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ পাইলাম। তো এটা বলতেছে যে কি, যখন নাকি টোটাল পোটেনশিয়াল এনার্জি মিনিমাম ভ্যালুতে যাবে বা কোন একটা কনফিগারেশনে, এই আমরা পাইলাম অনেকগুলি, সেটার মধ্যে যেটা নাকি মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ম্যাথমেটিক্যালি আমরা সেটা কিভাবে বার করব? তো ভ্যারিয়েশনাল ম্যাথমেটিক্স, ভ্যারিয়েশনাল ক্যালকুলাস আছে। তো ভ্যারিয়েশনাল ক্যালকুলাসে তোমরা পড়ছো হয়তো, তোমাদের ম্যাথমেটিক্স ক্লাসে আসলে ওই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ওয়ালা টিচাররা না থাকায় একটু সমস্যা হবে হয়তো, কিন্তু তোমরা ম্যাক্সিমা মিনিমা এগুলো পড়ছো না? জি স্যার। গুড। ওইটারই এখন আসবে, অ্যাপ্লিকেশন আসবে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে কি যে আমরা ধরবো ইকুইলিব্রিয়াম পজিশনে, আমি জাস্ট আমার মতো করে ব্যাখ্যা করতেছি, তোমরা যদি চাও তাহলে একটু বই টই দেখে নিতে পারো। আমি যেটা বুঝছি সেটা বলতেছি, যেটা বুঝি আর কি। কোন স্টেবল পজিশনে তুমি যদি পৌঁছাও, তাহলে হয় কি যে ভ্যারিয়েশন, তোমার ওই ভ্যারিয়েশন অফ পাই, ভ্যারিয়েশন অফ টোটাল এনার্জি, এটা হবে জিরো। এইটা বলতে আসলে কি বোঝায়, এই ম্যাথমেটিক্যালি যদি ধরো আমরা এই যে ডেল্টা পাই বলতে বুঝাই ভ্যারিয়েশন অফ পাই। এইটা মানে হচ্ছে ডেল পাই, বা ধরো অনেকগুলি নোড দিয়ে গঠিত না একটা স্ট্রাকচার, তো প্রত্যেকটা নোডাল ডিফরমেশন কনসিডার করতে হবে, যেমন D1, D2, D3, D4, এগুলি হচ্ছে কি নোড 1 এর ডিফরমেশন হচ্ছে D1, নোড 2 এর ডিফরমেশন হচ্ছে D2, এইভাবে যদি ধরো, তাহলে এইটা ম্যাথমেটিক্যালি মিন করে ডেল পাই বাই ডেল D1 গুণন ডেল্টা D1 প্লাস ইত্যাদি যতগুলি আছে নোড, প্রত্যেকটার ডিফরমেশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আর স্মল চেঞ্জ। তো এই যে যে জিনিসগুলি আছে, variation of pi with respect to D1, variation of pi with respect to D2, এই হচ্ছে কথা যে রেট অফ চেঞ্জ, ওইদিকে কোন রকমের চেঞ্জ হবে এই পাইয়ের D1 এর সাপেক্ষে, ইকুইলিব্রিয়াম পজিশন যদি পৌঁছাও কোন রকমের চেঞ্জ হবে না, মানে এই টার্মটাও জিরো, এই টার্মটাও জিরো, এই টার্মটাও জিরো, এই টার্মটাও জিরো, সব জায়গায় জিরো হবে। বুঝতে পারছো আমার কথা?
স্টেবল পজিশনে যদি এখানে পৌঁছায়, স্যার চেঞ্জ হচ্ছে না, এই বিষয়টাই কি চেঞ্জ অ্যাডিয়াবেটিক হচ্ছে না, বোঝাচ্ছে? না আরে বোকা বুঝে না, ভ্যারিয়েশন নাই, স্টেবল পজিশনে পৌঁছে গেছে, এখন আর সেটার কোনো ভ্যারিয়েশন হবে না। মানে রেট অফ চেঞ্জ অফ পাই উইথ রেসপেক্ট টু ডেল ডি ওয়ান ইকুয়াল টু জিরো, রেট অফ চেঞ্জ অফ পাই উইথ রেসপেক্ট টু ডি টু ইকুয়াল টু জিরো, ডেল্টা ডি ওয়ান ইকুয়াল টু এইগুলো কিন্তু জিরো না, এই অংশটুকু জিরো, একটু বুঝতে হবে, হ্যাঁ, এই অংশটুকু শুধুমাত্র জিরো, রেট অফ চেঞ্জ অফ পাই উইথ রেসপেক্ট টু ডেল্টা ডি টু। কিছু যদি থাকে তার মানে বুঝতে পারবে যে আচ্ছা এটা এইভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু স্টেবল অবস্থায় যদি পৌঁছাও কোন রকমের ভ্যারিয়েশন নাই পাই এর উইথ রেসপেক্ট টু ডেল ডি ওয়ান। এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যালি এইটা আমরা এক্সপ্রেস করতে পারি। আর ফিগারে যদি আমরা দেখতে যাই তাহলে তোমরা সাইন কার্ভ কস কার্ভ দেখছো না? সাইন কার্ভ কস কার্ভ দেখছো তো? জি স্যার। জি স্যার। ওইটার আমি এখানে দেখাই, এইখানে দেখো এই যে এই জায়গাগুলিতে কিন্তু ভ্যারিয়েশন আছে, হ্যাঁ, ফাংশন যদি নাও ফাংশনের ভ্যারিয়েশন এই জায়গাগুলিতে থাকে, চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে চেঞ্জ, কিন্তু সাইন কার্ভ বা কস কার্ভের মতোই এই ফাংশনের এই যে তলায় দেখো মিনিমাম ভ্যালু, এই জায়গায় কিন্তু তুমি যদি এখানে একটা ট্যানজেন্ট টানো, এইটা কি হবে, হরাইজন্টাল হবে, তাই না? এই পয়েন্টে মিনিমাম ভ্যালুতে তুমি যদি ট্যানজেন্ট টানো তাহলে কি হবে, সেটা হরাইজন্টাল হবে না? রেট অফ চেঞ্জ এই কার্ভের যে ইটা আছে, তুমি বলতে পারো রেট অফ চেঞ্জ বা ট্যানজেন্ট জিরো না? জি স্যার। এইটাই, ওই যে ম্যাক্সিমা মিনিমা পড়ছো না, ম্যাক্সিমা মিনিমা, মিনিমা বলতে কি বোঝায়, একটা ফাংশনের মিনিমাম ভ্যালু, এবং সেই মিনিমাম ভ্যালুতে হয়ে যাবে কি ট্যানজেন্ট হয়ে যাবে কি জিরো, বা বলতে পারো তোমার এই যে স্লোপটা জিরো হয়ে যাবে tangent। স্লোপটা জিরো হয়ে যাবে, আর ট্যানজেন্ট যেটা সেটা হবে হরাইজন্টাল। হ্যাঁ, সেই ম্যাথমেটিক্যাল কনসেপ্টটাই আমরা এখন এইখানে ইউজ করব, এইখানে। তো এর আগে একটুখানি অ্যাডমিসিবল ডিসপ্লেসমেন্ট আর ইনঅ্যাডমিসিবল ডিসপ্লেসমেন্ট একটুখানি বিবেচনা করে নিই। এটা দেখলেই বুঝবা যে অ্যাডমিসিবল বলতে বোঝায় পসিবল, আর ইনঅ্যাডমিসিবল হচ্ছে নট পসিবল। ধরো এখানে বাউন্ডারি কন্ডিশন অবশ্যই ফুলফিল করতে হবে। ইনঅ্যাডমিসিবল ডাজ নট স্যাটিসফাই রাইট এন্ড বাউন্ডারি কন্ডিশন, হচ্ছে স্লোপ ডিসকন্টিনিউটি, মানে এইটা হচ্ছে ইনঅ্যাডমিসিবল, এটা হচ্ছে অ্যাডমিসিবল। এটা হচ্ছে কি, একটা স্প্রিং আছে, তো স্প্রিং কে তুমি টান দিছো, তাইলে অ্যাকচুয়াল ডিফরমেশন ধরো এরকম পয়েন্টে পয়েন্টে এক্স এর সাথে সাথে যদি যাও, ডিফরমেশন গুলি ভার্টিক্যাল ডিফরমেশন, এই দিকটা বলতেছে এই পয়েন্টের ডিফরমেশন হচ্ছে কত, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, এইভাবে নির্দেশ করতেছে। তো এইটা হচ্ছে অ্যাডমিসিবল ডিসপ্লেসমেন্ট, মানে পসিবল। এক্সাক্ট হচ্ছে এইটা, তোমার এইরকম ভিতরের দিকে যদি একটা কার্ভ নাও যেটা নাকি বাউন্ডারি কন্ডিশন ফুলফিল করবে, তো সেটাও হবে অ্যাডমিসিবল কনফিগারেশন, আর এইটা ইনঅ্যাডমিসিবল কনফিগারেশন আর কি। হ্যাঁ, যাই হোক, তো আমরা একটা এখন খুব সহজ ভাবে একটা কি বলে এক্সাম্পল, সহজ একটা এক্সাম্পল এইখানে ইউজ করব, যেটা নাকি আমাদের দেখি এখানে এসে বসছে। আচ্ছা, বেরোতে গেল, এখানে বলবো ওই যে ম্যাথমেটিক্যালি আমরা বলছিলাম না ডেল্টা পাই ইকুয়াল টু জিরো ধরলে আমরা কি বলবো, ওই পোটেনশিয়াল এনার্জির মিনিমাম ভ্যালুতে পৌঁছে যাব। হ্যাঁ, এই লাইনটা এই স্লাইডটা মনে হয় দেখেনি। টু স্যাটিসফাই ডেল্টা পাই ইকুয়াল টু জিরো, অল কোফিশিয়েন্টস অ্যাসোসিয়েটেড উইথ ডেল্টা ডিআই, কোফিশিয়েন্টস কিন্তু ডেল্টা ডিআই রা কিন্তু জিরো না, মাস্ট বি জিরো ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে আসে কি ডেল পাই বাই ডেল ডিআই ইকুয়াল টু জিরো। তো ম্যাথমেটিক্যালি এইটা,
আমাদের কিন্তু প্রিন্সিপাল যেটা ছিল সেটা হচ্ছে কি, পাই যদি মিনিমাম ভ্যালু পাই আমরা, তাহলে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। আর ম্যাথমেটিক্যালি আমাদের সাহায্য করতেছে কি, ওই যে ম্যাক্সিমাম মিনিমা যে কনসেপ্টটা, যে ফাংশনের মিনিমাম ভ্যালু আমরা পাবো যদি আমরা ভ্যারিয়েশনটা জিরো পাই। তো এই ক্ষেত্রে আমাদের ফাংশনটা হচ্ছে পাই, পাই এর ফাংশন। তো ভ্যারিয়েশন অফ পাই ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে তাহলে এই ইটের থেকে আমরা যে ম্যাথমেটিক্যালি যে ইটা পাবো, এক্সপ্রেশনটা পাবো, সেইটা হবে কি স্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমাকে আমাকে আমাদের দিবে। হ্যাঁ, তো সেইটাই আমরা দেখবো যে আসলেই দেয় কিনা। একটা সিম্পল একটা স্প্রিং প্রবলেম আমরা বিবেচনা করতেছি। ধরো এখানে এই স্প্রিং, তো এই প্রান্ত হচ্ছে ফিক্সড, আর এইখান থেকে আমরা এই বরাবর যে ডিরেকশনটা, এটাকে পজিটিভ এক্স ধরতেছি। তো এইখানে একটা লোড তুমি পাঠাচ্ছ, দিচ্ছ এফ, সেটা হচ্ছে 1000 পাউন্ড। হ্যাঁ, আর স্প্রিং এর স্টিফনেস হচ্ছে কি লোড পার ডিফরমেশন যে ইউনিট, এখানে আমরা পাউন্ড পার ইঞ্চ বলতে পারি। তো এফ হচ্ছে 1000 পাউন্ড আর কে হচ্ছে 500 পাউন্ড পার ইঞ্চ। তাহলে ডিফ্লেকশন কত হবে বলো তো দেখি? ডিফ্লেকশন কত? স্যার 2 ইঞ্চ। কি হবে? স্যার এফ বাই কে স্যার। এই এফ ইকুয়াল টু কে। KX। এই তো 2 ইঞ্চ পাইলা না? জি এটা তো স্যার। আমাদের স্ট্যাটিক ইয়ে থেকে আমরা পাইতেছি। তো 2 ইঞ্চ আমরা জানি। এখন ওই যে আমরা করব কি, পাই এর এক্সপ্রেশনটা নিব, তারপর ডেল্টা পাই নিব, করে দেখবো যে আসলে 2 আসে কিনা। আর দেখবো যে ওই টোটাল পোটেনশিয়াল এনার্জির যে এক্সপ্রেশন আছে না, ওইটাতে এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য মিনিমাম ভ্যালু কিভাবে আসে, কত আসে। তো এই তিনটা যদি মিলতে পারে তাহলে তো আমাদের সবকিছুই প্রমাণ করতে পারি আমরা, তাই না? সেই জিনিসটা আমরা দেখব। তো এইটার স্ট্রেইন এনার্জি, স্প্রিং এর জন্য স্ট্রেইন এনার্জির এক্সপ্রেশন আমরা জানি ½ kx²। আর এক্সটার্নাল ফোর্স হচ্ছে কত? Fx। হ্যাঁ, Fx। তো আমরা যে পাই এর এক্সপ্রেশন যখন আমরা লিখি সেটা হচ্ছে স্ট্রেইন এনার্জি প্লাস ওয়ার্ক পোটেনশিয়াল, কিন্তু এই দুইটার সাইন ভিন্ন সবসময়। আমরা যদি বইয়ের ইতে দেখি, বইয়ের ইতে আছে এখানে, এইখানে দেখো স্ট্রেইন এনার্জি প্লাস ওয়ার্ক পোটেনশিয়ালের ডিরেকশন কিন্তু সবসময় স্ট্রেইন এনার্জির উল্টাটা। স্ট্রেইন এনার্জি ইন্টারনাল আর ওয়ার্ক পোটেনশিয়াল হচ্ছে এক্সটার্নাল, তো এটার জন্য ভিন্ন। তো ওয়ার্ক পোটেনশিয়ালের দেখতেছো নেগেটিভ। তো ঠিক একইভাবে আমরা করতেছি কি এইখানে, তো স্ট্রেইন টোটাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন হচ্ছে ইউ প্লাস ফাই, তো এটা হচ্ছে ½ kx² - Fx। টোটাল পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন আমরা এটা পাইলাম না? পাইলাম তো। তো এটাকে এখন ডেল্টা পাই যদি করো তাহলে কি হবে? এই প্রত্যেকটা টার্মকে আমরা ডিফারেন্সিয়েট করব। এখানে মাত্র একটাই নোড আছে, তাই না? তো এক্স এর সাপেক্ষে করলেই হয়ে যায়। তাহলে কি হবে? kx - f আসবে না ডেল্টা পাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো দেখো আমাদের কি আসলো, kx - f। তো কে তো 500 আর এক্স হচ্ছে এক্স মাইনাস 1000 ইকুয়াল টু 0। ওই যে ডেল্টা পাই, ভ্যারিয়েশন অফ পাই, যেটা আর কি ডেল পাই বাই ডেল এক্স যেটা আমরা বলতেছি ইকুয়াল টু 0। এটা যদি এই যদি আমরা ব্যবহার করি তাহলে এক্সপ্রেশন আসে এখান থেকে এক্স ইকুয়াল টু 2 আসতেছে তো জি মিলে স্যার। গেল না আমাদের 2 এর সাথে? জি তো স্যার। এই হচ্ছে যে ম্যাথমেটিক্যালি আমরা যে ওই যে ভ্যারিয়েশন অফ পাই ইকুয়াল টু যে 0 ধরে মিনিমাম অ্যাপ্রোচে যেই এটা বার করি আর কি, মিনিমাম ভ্যালুটা বার করি, ওটা আসলেই দেয় আর কি, রেজাল্ট দিচ্ছে, কারেক্ট রেজাল্ট দিচ্ছে। তো এই অ্যাপ্রোচই এই ভ্যারিয়েশন অফ পাই ইকুয়াল টু 0, এইটা ধরেই আর কি আমরা ম্যাথমেটিক্যালি এই প্রবলেম গুলো সলভ করবো।
এইটা হচ্ছে আইডিয়া। এইখানে তুমি দেখো ওই যে ডিফরমেশন এক্স, টোটাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন তো আমরা অলরেডি জানি, এই যে এইখানে হাফ কে এক্স স্কোয়ার মাইনাস এফ এক্স। তো এই ভ্যালুটা তুমি যদি এইখানে যদি বার করো এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য, দেখো 2 যখন আসবা তখনই আসতেছে কত, -1000, জিরো না কিন্তু, হ্যাঁ। পোটেনশিয়াল এনার্জির মিনিমাম ভ্যালু কিন্তু আবার ভুল করে জিরো মনে করো না, নেগেটিভ হতে পারে, যেটা আর কি মিনিমাম, পজিটিভ নেগেটিভ যেদিকেই যাক, জিরো না। তো এইখানে আমরা 2 জন্য পাইতেছি কত, -1000। 3 জন্য কিন্তু আবার বাইরে গেল, তাই না? তো এই 2 জন্য তাহলে আমরা কি পাচ্ছি, ওই যে টোটাল পোটেনশিয়াল এনার্জির ক্যালকুলেট করে ওইটার মিনিমাম ভ্যালুটাও আমরা পাচ্ছি কোন পজিশনের জন্য। স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার, আমাদের তো 10টায় স্যার ক্লাস আছে স্যার আরেকটা। ও, 10টা বাইরে গেছে। আহা, জি স্যার। কথা বলতে বলতে কিভাবে সময় গেল গিয়া। যাই জি, স্যার। হোক, তাহলে আজকের মতো আমরা শেষ করি, হ্যাঁ। থ্যাংক ইউ, আবার আমাদের পরশুদিন দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমাদের